এদিকে তাকাও কিশোরী, দেখো। একটি মানুষ যখন কিছুটা দূরে থাকে তখন আমরা ক্যামেরায় জুম করে তাকে কাছে নিয়ে আসি। এই পর্যন্তই ঠিক আছে, কিন্তু বেশি জুম করলে চেহারাটা ফেটে যায়, ত্বকের বিশ্রী দাগগুলো চোখের সামনে এসে লাগে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক কিন্তু একই নিয়ম। বেশি কাছাকাছি আসা মানুষটাই দূরে ঠেলে দেয়। তাকে রেসপেক্ট করেছেন, অসম্ভব ভালোবাসেন, তার মতামতের গুরুত্ব দিচ্ছেন, এইগুলো ঠিক আছে। তবে দেবদাসের মতো নিজের সব পছন্দ অপছন্দ বিলিয়ে দিবেন না। নিজের একটা আলাদা আইডেন্টিটি আছে, সেটা ধরে রাখুন। তার জবা খুব ভালো লাগে, এটা জানার পর জানিয়ে দিন জবা আপনার অসহ্য লাগে। এর ঘ্রাণ আপনি পছন্দ করেন না, কিন্তু আপনি তার পছন্দকে সম্মান করেন। তবে তার পছন্দকে নিজের পছন্দ বানিয়ে ফেলবেন না। এভাবেই নিজেকে নিজের পছন্দের উপরে গুরুত্ব দিন। নয়তো দুদিন পরে আপনার দরকার ফুরিয়ে আপনাকে অবহেলার গ্লানি পোহাতে হবে। আমরা মানুষরা অ্যাট্রাকশনে বিশ্বাসী। বেশিরভাগ মানুষ সম্পর্ক সুন্দর করার জন্য মিথ্যের আশ্রয় নেয়। মিথ্যে বলা সত্যের থেকে ৩০ গুণ কঠিন কাজ। অন্যকে খুশি করতে গিয়ে প্রায় ৬০ ভাগ মানুষ কথা বলার সময় প্রতি ১০ মিনিটে একটা মিথ্যা বলে। সে এবং আপনি, আপনারা একই মানুষ। এগুলা বোকা মানুষের কথা। আপনাকে তার মতো হবার দরকার নেই, তাকেও আপনার মতো বানানোর প্রয়োজন নেই। দুজন মানুষের অ্যাডজাস্টমেন্ট নাই হতে পারে, সে কারণে একজন না ভালোবাসলে আপনি শেষ হয়ে যাবেন, এটা তো হতেই পারে না। তাই নিজের এই অসুস্থ আবেগগুলোকে ঠিক করে আনুন। সবসময় একটা কথাই মনে রাখবেন, আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি বলে মন খারাপ করবেন না। বিশ্বাস রাখবেন সৃষ্টিকর্তার উপরে। তিনি আপনার জন্য এর থেকে অনেক উত্তম কিছু রেখেছেন। শুধু সংকেতটি বোঝার চেষ্টা করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইদানিং আপনাদের সঙ্গে কিন্তু একদমই ভিডিও শেয়ার করতে পারছি না। যেমনটা শারীরিকভাবে অসুস্থ, তেমনভাবে সংসারে বিভিন্ন ধরনের কাজের চাপ থাকে। এক কথায় শারীরিক অসুস্থতার কারণেই বেশিরভাগ সময় ভিডিও শেয়ার করতে পারছি না। তারপরও চেষ্টা করে যাই মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেলে আপনাদের সঙ্গে আবার আগের মতোই রেগুলার ভিডিও শেয়ার করব। সকালবেলা উঠেই প্রথমে আজকে নাস্তা রেডি করে নিয়েছি। এরপরে বাসার কাজগুলো করে নিয়েছি। অনেকগুলো কাপড় চোপড় জমেছিল এবং বিছানাটাও একদম এলোমেলো ছিল। সব কিছুই একটু একটু করে গুছিয়ে নিয়েছি। এরপর চলে এলাম রান্নার আয়োজনে। আজকে রান্না করব বিরিয়ানি। যেহেতু এখন প্রচণ্ড শীত পড়েছে, আর শীতের মধ্যে খিচুড়ি, বিরিয়ানি এসব খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমিও চলে এলাম আজকে বিরিয়ানি রান্না করার জন্য, তাও আবার মেয়ের আবদারে। আর সেটা কেন বলছি, আজকে আমাদের বাসায় বিশেষ একজনের জন্মদিন। সেটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে সিমরানের। অসুস্থ থাকার কারণে খুব বেশি কিছুর আয়োজন করতে পারিনি। ইচ্ছে ছিল নিজের হাতে কেক তৈরি করব, কিন্তু গত ২ বছর পর্যন্ত আমি কারো জন্মদিনেই কেক তৈরি করতে পারছি না। সেটাও বলতে পারেন শারীরিকভাবে অসুস্থ থাকি। তাই আর বাড়তি ঝামেলা করতে ইচ্ছে করে না। তাই তো বাহির থেকেই অর্ডার দিয়ে নিয়ে আসি। তবে আহামরি কোনো আয়োজন কিন্তু করছি না। একদম সিম্পলভাবেই শুধুমাত্র কেক কাটবো। কারণ আজকে আমরা সারাদিনই বাহিরে থাকবো। তো তাই তো সকাল সকাল উঠেই রান্না করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, তাদের সবাইকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন।
আর ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আজকে আমি একটু ভিন্নভাবে বিরিয়ানিটা রান্না করছি। যেমনভাবে আমরা মোরগ পোলাও রান্না করার সময়, মোরগটা রান্না করার সময় যেভাবে মশলা ব্যবহার করি, আমি ঠিক সেভাবেই মাংসের মধ্যে আজকে কিন্তু মশলা ব্যবহার করেছি। সেই সঙ্গে বাদাম বাটা, কিশমিশ বাটাও অ্যাড করে দিয়েছি। তো মাংসটা আমি অন্য চুলায় নিয়ে নিয়েছি। এরপরে আমি এই চুলাতে আলু ভাজি করে নিয়েছি। বিরিয়ানির মধ্যে আমার বাসার সবাই আলু কম বেশি ভীষণ পছন্দ করে। তাই আমি সবসময় আলুটা দেওয়ার চেষ্টা করি। শুধু আলু কেন বলছি, আমি তো বিরিয়ানির মধ্যে কিছুটা মুসুরির ডালও ব্যবহার করি। যদিও সাধারণভাবে বিরিয়ানির মধ্যে কখনোই ডাল ইউজ করে না, তবে আমি করি। ডাল দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা যারা এখনো রান্না করেননি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালোই লাগবে। রান্না করতে করতে এখন আমার মিষ্টি কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। অনেকদিন পর্যন্ত তো ভিডিওই শেয়ার করছি না, তাই আমার আপুদের সাথে কোনো কথাই হচ্ছে না। ঝুমুর বেগম আইডি থেকে একজন আপু লিখেছেন, আপনাকে দেখতে ইচ্ছে করে। ঝুমুর আপু, ভাগ্যে থাকলে হয়তো বা কখনো দেখা হয়েও যেতে পারে। ইচ্ছে থাকলেও আমি আপনার সামনেও আসতে পারছি না। বিক্রমপুর ফ্যামিলি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপু আপনিও নিশ্চয়ই খুব ভালো আছেন। সাবিহা ব্লগ আইডি থেকে একজন আপু লিখেছেন, চুড়ির আলনাটা অনেক সুন্দর হয়েছে। আমার অনেকগুলো চুড়ি ছিল, সব বাচ্চারা খেলে ভেঙে ফেলেছে। বাচ্চারা চুড়ি হাতের কাছে ফেলে ভেঙে তো ফেলবেই আপু। ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। রুমি আইডি থেকে আপু লিখেছেন, অনেক সুন্দর করে বাসা তৈরি করেছেন আপু, মনের মতো। দেখে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। ধন্যবাদ রুমি আপু। বাসাটা মনের মতো করে করতে পেরেছি কিনা তা জানি না, তবে চেষ্টা করেছি। আসলে আমার মনে হয় প্রতিটা নারীরই একটা সুন্দর ঘর বা একটা ছোট্ট বাসা সবাই পছন্দ করে। তাই আমিও চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে তৈরি করার জন্য। তবে কথা হচ্ছে নতুন বাসায় উঠতে পারবো কিনা, আল্লাহ পাক সেই পর্যন্ত আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন কিনা। প্রতি মুহূর্তেই একটা ভয় কাজ করে। কেন জানি না, ইদানিং মৃত্যুটাকে অনেক বেশি ভয় পাচ্ছি। মনে হচ্ছে দিন যত যাচ্ছে আমরা তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই ভয়টা আমাকে ভিতরে ভিতরে অনেক কুরে কুরে খাচ্ছে। তো আমার মতো কার কার এই ভয়টা কাজ করে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এটা সত্যি, মৃত্যু ভয় আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত। কারণ আমরা মুসলমান, আমাদের মরতে হবে। আর মৃত্যুকে স্বীকার করে আমরা পৃথিবীতে এসেছি। আর এই কঠিন বাস্তবতা আমরা যত দ্রুত মেনে নিতে পারবো, ততটাই জীবন চলার পথ সহজ হবে। তারপরেও মাঝে মাঝে নিজেকে অনেক বেশি অস্বাভাবিক মনে হয় যে আমার মতো এত ভয় কেউ পায়। কেন জানি না, আজকাল যত দিন যাচ্ছে ততই আমি এই মৃত্যুর ভয়ের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু কিছু বিষয় থাকে যে কারো কাছে কিন্তু শেয়ার করা যায় না, যেটা আমি অনেক সময় আমার বাসায় কারোর সাথে শেয়ার করি না, সেটা কিন্তু আমি অকপটে আপনাদের সঙ্গে শেয়ার করি। কেন জানি না, আমার কাছে মনে হয় এখানে আমার অনেক বোনেরা আছেন যারা আমার ভিডিও দেখেন। তাদের সাথে এই কথাগুলো বলতে পারলে বা তাদের সাথে শেয়ার করলে আমার ভিতরের কষ্টগুলো হয়তোবা একটু হালকা হবে। আবার আপনারা যখন কমেন্ট করে সেটা রিপ্লাই দিবেন বা কিছু বলবেন, সেটাই কিন্তু আমার কাছে একটা প্রাপ্তি বা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, প্রথমেই কিন্তু বলেছিলাম আজকে আমার ভাইয়ের মেয়ের জন্মদিনটা একটু অন্যভাবে পালন করছি। আমার ভাইয়ের মেয়ে যেহেতু আমাদের গ্রামের বাড়িতে থাকে বরিশালে, তো আমি যখন গ্রামে গিয়েছিলাম ওরা কিন্তু আমার সঙ্গেই এসেছে। হয়তোবা খুব শীঘ্র চলেও যাবে। বিদায় আসলে অনেক কষ্টের। অনেকদিন পর্যন্ত একসঙ্গেই ছিলাম, যে কারণে অনেক বেশি খারাপ লাগছে। তো যাই হোক, ওর খুব ইচ্ছে ছিল গোলাপ বাগানে যাবে। এর আগে আমি যখন গোলাপ বাগানে এসেছিলাম ও আমার ভিডিও দেখেছে। আর সেই থেকে ওর একটা আবদার ছিল। তো আজকে ভাবলাম ওর জন্মদিন উপলক্ষে ওকে আবার একটু গোলাপ বাগানে নিয়ে আসি। তবে একটা ভয় ছিল আসার আগে, বাগানে ফুল ফুটেছে কিনা। আমি এর আগে যখন এসেছি তখন কিন্তু বাগানে খুব একটা ফুল ছিল না।
কারণ তখন সিজনটা একদম শেষের দিকে ছিল। তো এবার এসে দেখলাম আলহামদুলিল্লাহ পুরো রাস্তা জুড়েই ফুল ফুটে আছে। দেখে এত ভালো লাগছে। আমি আমার ভাইয়ের মেয়ের কথা আর কি বলবো। আমার নিজেরই তো অনেক বেশি ভালো লাগছে। আর ফুলের উপরে আমার কতটা আকর্ষণ সেটা আমার মনে হয় আমার রেগুলার যারা ভিউয়ার্স রয়েছেন আমার সেই সকল আপুরা নিশ্চয়ই জানেন। তো এবছর আমি কিন্তু আমার বেলকনিতে কোনো ফুল গাছ লাগাইনি। তাই কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। আর গাছগুলো না লাগানোর কারণ হচ্ছে আমি যেহেতু কয়েকদিনের মধ্যে বাসা শিফট করব, তাই তখন অনেক গাছ নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যাবে। সেজন্য নতুন বাসায় গিয়েই নতুন করে সব কিছু সাজাবো ইনশাল্লাহ। তখন আপনাদের সঙ্গে একটু একটু করে সব শেয়ার করব। আর এখন গোলাপ বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। আর ফুলগুলো এমনভাবে ফুটে আছে সেটা আপনারা কাছ থেকে এসে না দেখলে বুঝবেন না। ক্যামেরায় আমি হয়তোবা অতটা ভালো করে দেখাতে পারছি না। আর আমি তো এমনিতেও আউটে ক্যামেরা খুব কম করি, সেটা আপনারা জানেন। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফুল ফুটে আছে। আর ফুলগুলো অনেক বড় আকারে। আর দেখতে মনে হচ্ছে এক একটা প্লাস্টিকের ফুল এখানে লাগিয়ে রেখেছে। তো আজকে এখানে এসে সবাই কিন্তু অনেক বেশি আনন্দিত, কারণ বাগানে এত ফুল ফুটেছে। প্রথমে ওই যে বলেছি অনেক ভয়ে ছিলাম যে ফুল আছে কিনা। এখন দেখি রাস্তার দুপাশে শুধু গাছগুলোতে প্রচন্ড রকমের ফুল। যারা ফুল ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, চলে আসুন খুব দ্রুতই। এখানে ফুলগুলো শেষ হয়ে যাওয়ার আগে এত সুন্দর সুন্দর ফুল কি বলবো। সত্যি কথা বলতে আমি ফুল দেখে ভাষা হারিয়ে ফেলেছি। এমনিতেই ফুলের প্রতি আমার তো আলাদা একটা আকর্ষণ রয়েছে। তো এখান থেকে ভাবলাম যে মেয়েদের জন্য ক্রাউন বানিয়ে নিই। ফুল বাগানে আসবো আর ক্রাউন নিব না, ফুল নিব না, তা কি করে হয়। তো এই মামার কাছ থেকে আমি ক্রাউন বানিয়ে নিচ্ছিলাম। তবে আজকে ফুলের দামটা অনেক চড়া ছিল। এর আগের বার যখন এসেছি তখন কিন্তু ফুল ভালো ছিল না, তবে দাম কম ছিল। মানে সিজন ছিল না, ফুলগুলো নষ্ট ছিল মোটামুটি অনেকটাই। তবে আজকের সমস্ত ফুলগুলো একদম ফ্রেশ। লাল কালারের গোলাপগুলো তো মনে হচ্ছে জীবন্ত অবস্থায় কথা বলছে। আর এখানে একটা ফুল রয়েছে পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে, যেটাতে একদম তাকিয়ে আছে আমার দিকে। তবে ফুলের দাম কিন্তু অনেক বেশি। আমাদের ঢাকার ভেতরেও কিন্তু অ্যাভেলেবেল এই দামেই ফুল পাওয়া যায়। লাল গোলাপগুলো 10 টাকা পিস নিয়েছে। আর এই যে সাদা আর পিঙ্ক কালারের মধ্যে যেটা, এটা নিয়েছে 30 টাকা করে পিস। হলুদ রঙের ফুলগুলো 25 টাকা পিস। তো অনেক জোড়াজুড়ি করার পরে মামাকে বললাম যে এটা 30 টাকা নয়, আপনি 25 টাকা করে রাখেন। তারপর সে রিকোয়েস্টটা রেখেছে। আর এই ফুলগুলো মাত্রই সে বাগান থেকে তুলে এনেছে, তাই দামটাও অনেক চওড়া। আর ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম প্লাস্টিকের। তো আমি এখান থেকে দুটো ক্রাউন বানিয়ে নিয়েছিলাম। যারা ভাবছেন গোলাপ বাগানে একবার হলেও আসবেন, তাহলে দেরি না করে এই সময়ে চলে আসুন। কারণ এখনই কিন্তু গোলাপ ফোটার সময়। হয়তো আরও ২-১টা মাস গোলাপগুলো থাকবে। তবে এরই মধ্যে অবশ্যই আসবেন। আজকে যখন আমি এখানে এসেছি অনেক অল্প সময়ের মধ্যে, মানে একদমই হাতে সময় ছিল না। আর এই অল্প সময়ে আমার এখানে পুরোটা বাগান কিন্তু ঘুরে দেখাও হয়নি। ভাবছিলাম কয়েকটা ছবি যদি না তুলি তাহলে কিভাবে হয়। যদিও আমি এখন আর খুব একটা ছবি তুলি না। আমার সাথে যারা এসেছে তাদের তো তুলতে হবে, তাই না? তো ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে কিভাবে একটা বাগানে প্রবেশ করব সেই চিন্তাই ছিল মাথার মধ্যে। আর এদিকে বেলাও প্রায় ডুবে যাচ্ছে। আমরা যখন এসেছি তখন কিন্তু প্রায় মাগরিবের আজান দেবে এমন অবস্থা হয়ে আসছে। বেলা প্রায় ডুবেই যাচ্ছিল। তাড়াতাড়ি করে গ্রাম বানিয়ে নিচ্ছিলাম। আমি একটা একটা করে ফুলগুলো বেছে দিচ্ছিলাম। কিছু ফুল আছে অনেক বেশি ফুটে গেছে, আর আমি যেগুলো একটু কলি টাইপের সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ফুলই কিন্তু অসাধারণ ছিল আর এত বড় বড় ছিল। দেখতেই পাচ্ছেন আমার কাছে এত ভালো লাগছিল, মানে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছে আমি যদি একটা দিন এখানে থেকে যেতে পারতাম, মানে পুরো দিনটা, তাহলে হয়তো আমার কিছুটা ভালো লাগতো। আমার খুব ইচ্ছে করছে আবারও আমি গোলাপগ্রাম থেকে ঘুরে আসি। কেন জানি ফুলগুলোর প্রতি আমার ভীষণ ভালো লাগার একটা আকৃষ্ট কাজ করেছে। তাছাড়া এখানে আলাদা একটা পরিবেশ আছে। গ্রামের পরিবেশ আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে। আর আমার বাসা থেকে গোলাপগ্রাম কিন্তু খুব বেশি দূরে না, আবার একদমও কাছে না। আমি আজকে বাসা থেকে একদম রিজার্ভ করে একটা অটো নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে সিএনজি যোগে আমি আসতে পারতাম, কিন্তু আমার যে ভাইয়ের মেয়েটা সে একদমই সিএনজিতে উঠতে পারে না, তাহলে ওর প্রচণ্ড বমি আসে। আর সেই কারণেই অটো যোগে আসা। তো
তবে আপনারা যদি কেউ গোলাপ গ্রামে আসতে চান তাহলে প্রথমেই আসবেন বিরুলিয়া ব্রিজ। যেহেতু আমার বাসাটা মিরপুর ডিওসিসের সঙ্গে, তাই আমার এখান থেকে আসতে খুব একটা অসুবিধা হয় না। আমি কিন্তু 12 নাম্বার হয়ে আসি, তবে মিরপুর 1 নাম্বার হয়েও কিন্তু এই জায়গাটায় আসা যায়। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন কিন্তু পথ হারিয়ে ফেলেছিলাম। অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি, তারা সব কিছুই বলেছেন, কিন্তু কোন জায়গায় বা কিভাবে যেতে হবে সেটা বলে দেননি। সে কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছে। আর দ্বিতীয়বার এবার যখন গেলাম তখন কিন্তু কোনো সমস্যায় পড়তে হয়নি। একদম আমার বাসা থেকে অটো নিয়ে চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে রাস্তা চেনা না থাকলে অনেক কিছুই আমরা হারিয়ে ফেলি। তো এই যে আমাদের কিন্তু ক্রাউন বানানো হয়ে গেছে। আর আকাশের দিকে তাকিয়ে দেখুন অলরেডি কিন্তু সন্ধ্যা প্রায় নেমেই এসেছে। তো আমরা ক্রাউন বানিয়েই একদম ছুটছিলাম। তাড়াতাড়ি করে কিভাবে যাব গোলাপ বাগানে আর ছবি তুলব। খুব ঝটপট করে একটা বাগানে ঢুকে গিয়েছিলাম। তো এখানে আবার দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। যদি আর ছবি তোলার সুযোগটা না পাই। যেহেতু এটা গ্রামের মতো তাই এখনো তেমন একটা অন্ধকার নামেনি। এখনো আকাশটা একটু একটু পরিষ্কার লাগছে। যত হাঁটছি শুধু মাঠ আর মাঠ, আর চারিপাশে শুধু গোলাপ বাগান। আর এই যে দেখুন কি সুন্দরভাবে একটা গোলাপের ঝুড়ি সাজিয়ে রেখেছে। আমার তো দেখে মনে হচ্ছিল এটা নিয়েই বাসায় চলে যাই। আফসোস একটাই, ফুল গাছ থেকে ছেঁড়ার পরে সেটা খুব বেশি সময় আমরা কিন্তু রাখতে পারি না। যদি এটা রাখা যেত তাহলে আমি হয়তোবা সবগুলো ফুল এনে আমার বাসা বোঝাই করে রাখতাম। তো আমরা অবশেষে একটা বাগানে ঢুকেছি। তবে এই বাগানে খুব বেশি একটা ফুল ছিল না। তবে যতটুকু ছিল এটা আমাদের ছবি তোলার জন্য যথেষ্ট। বাগানটা অনেক বড় ছিল, সে কারণে আসলে এই বাগানটায় ঢোকা। অন্য সব বাগানের মধ্যে অনেক লোকজন, আর বাগানগুলো একটু ছোট ছোট ছিল। এই বাগানটা বড় দেখেই এই বাগানের মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে ঢুকতে গেলে 50 টাকা করে প্রত্যেকের টিকিট কেটে নিতে হয়। টিকিট তো না, যেমন তাদের হাতে 50 টাকা করে তুলে দিতে হয় প্রতিজনের জন্য। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এভাবে এত টাকা দিতে হয়নি। গোলাপ ফুল কিনলেই প্রবেশ ফ্রি ছিল। তারপরে এবার যখন আসলাম দেখলাম এই অবস্থা। সব বাগানে একই নিয়ম। জিজ্ঞেস করলাম এমনটা কেন হচ্ছে? বলল এখন গোলাপের অল্প অল্প সিজন হয়েছে। আর কিছুদিন পরে যখন ফুলগুলো নষ্ট হতে থাকবে কিন্তু কোনো ক্রেতা থাকবে না। আর রমজান মাসও চলে আসবে। আর তখন গাছে প্রচুর ফুল থাকে কিন্তু তারা সেটা বিক্রি করতে পারে না। আর সেই সিজনেই তারা ফুলের বিনিময়ে প্রবেশ করতে দেয়। তো এটা হচ্ছে তাদের মূল কথা। তো এখন আপনাকে কোনো ফুল ছাড়াই এখানে এন্ট্রি করতে হবে 50 টাকা করে। তো এরই মধ্যে আমরা কিছু ছবি তুলে আবার বেরিয়েও যাচ্ছি। আর এই যে দেখুন বেশ কিছু ফুল কিন্তু নিয়ে যাচ্ছে। মানে তারা ফুল বাগান থেকে ফুলগুলো তুলে এগুলো নিয়ে যাবে শহরের দিকে। মানে আমাদের ঢাকা শহরে। এখানে কিন্তু অনেক খাবার-দাবারও নিয়ে এসেছে। তবে আমরা সময়ের অভাবে তেমন কিছু খেতেও পারিনি। তো বাগান থেকে বেরিয়ে দেখলাম একটা ঝালমুড়িওয়ালা মামা দাঁড়িয়ে আছে। ভাবলাম এখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নেই। এরপরে আসার সময় সিমরানের জন্য একটা কেক নিয়ে আসলাম। তো জন্মদিনটা এভাবে সাদামাটাভাবে কাটিয়ে দিয়েছি। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, একজন মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার স্বামী কোথায় থাকে, এবং অন্যদিক থেকে তার শ্বশুর তাকে জিজ্ঞেস করলো বৌমা বাজার থেকে কি আনবো। তিনি এক কথায় দুজনকে কি বলে উত্তর দিবেন। ধাঁধার সঠিক উত্তর ছিল জাপান। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। সোনিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন জিনিস মানুষ একবার খাবার পর আর দ্বিতীয়বার খেতে চায় না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।